আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের পরীক্ষা আগামী 27 জুলাই 2025 সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, সে সম্পর্কে আজকে আমি তোমাদেরকে ফাটাকেষ্ট শর্টকাট সাজেশন দিয়ে দিব, যে সাজেশনটি রকিবুল 24 পাবলিকেশন থেকে প্রকাশ করা হচ্ছে। ক, খ এবং গ বিভাগের শর্টকাট সাজেশন। তোমরা জানো রকিবুল 24 এর ফাটাকেষ্ট সাজেশন কিন্তু 100% কমন পড়ে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর। টপিক বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও মূলনীতি। প্রশ্ন দেখো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি? বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। পরের প্রশ্নটি দেখো, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, উক্তিটি কার? উক্তিটি শেখ মুজিবুর রহমানের। পরের প্রশ্নটি দেখো, পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক লিখো বা নির্ধারক কি? তো দেখো আমি এখানে মোট 4টি নির্ধারক লিখেছি। একটি হলো বিশ্ব রাজনীতি, জনমত, সামরিক শক্তি এবং সামর্থ্য। এখান থেকে তোমরা যে কোনো দুটি লিখতে পারবা। পরের প্রশ্নটি দেখো, পূর্বমুখী কূটনীতি বলতে কি বুঝো? পূর্বমুখী কূটনীতি কি? 1975 সালের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক গৃহীত পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের নীতিকেই পূর্বমুখী কূটনীতি বলে। পরের প্রশ্নটি দেখো, দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি। উক্তিটি কার? উক্তিটি হলো প্রিন্স অটো ভন বিসমার্ক। পরের প্রশ্নটি দেখো, পররাষ্ট্রনীতি কি? যে নীতির মাধ্যমে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে তাই পররাষ্ট্রনীতি। এবার চলে যাব পরের টপিকে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। তো দেখো, প্রথমে জাতিসংঘ। বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্যপ্রাপ্ত লাভ করে? অর্থাৎ বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। পরের প্রশ্নটি দেখো, ব্লু হেলমেট কি? বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সদস্যদের ব্লু হেলমেট বলা হয়। পরের প্রশ্নটি দেখো, ভ্যাটো কি? ভ্যাটো হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের উপর অসম্মতি সূচক ভোট। এর অর্থ আমি এটা মানি না। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উইথন্ট, মায়ানমারের। পরের প্রশ্নটি দেখো, ইউএনইসিআর এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার অফ রিফিউজেস। এর বাংলা অর্থ হলো জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত? বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা 193টি। জাতিসংঘের কোন কোন সদস্য রাষ্ট্রের ভ্যাটো ক্ষমতা আছে? অর্থাৎ জাতিসংঘের কোন কোন রাষ্ট্রের ভ্যাটো ক্ষমতা আছে? মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। এবার চলে যাব সার্ক থেকে। কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে। সার্কের প্রথম মহাসচিবের নাম কি? জনাব আবুল আহসান, বাংলাদেশের। পরের প্রশ্নটি দেখো, সার্কের সচিবালয় কোথায়? সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে। পরের প্রশ্নটি দেখো, সার্কের 8ম সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। পরের প্রশ্নটি দেখো, সাপটা কি? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সম্প্রসারণের চুক্তি হচ্ছে সাপটা। এবার চলে যাব অন্যান্য সংস্থা ও জোট। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালের 23 ফেব্রুয়ারি। বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে? 1972 সালের 18 এপ্রিল। পরের প্রশ্নটি দেখো, কত সালে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়? কত সালে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়? 1961 সালে। D8 কি? 8টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট হলো D8, অর্থাৎ 8টি মুসলিম যে দেশ আছে উন্নয়নশীল দেশ, তার জোট হলো D8।
পরের প্রশ্নটি দেখো, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর ঢাকা, বাংলাদেশ। পরের প্রশ্নটি দেখো, CIRDAP এর সদর দপ্তর কোথায়? ঢাকা, বাংলাদেশ। পরের প্রশ্নটি দেখো, WTO এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডের। এবার চলে যাব কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ধারণা। প্রথমটি দেখো, ছিটমহল কি? একটি স্বাধীন দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী অন্য কোনো স্বাধীন দেশের বিস্তীর্ণ ভূখণ্ডকে ছিটমহল বলে। অর্থাৎ একটি স্বাধীন দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী অন্য কোনো স্বাধীন দেশের বিস্তীর্ণ ভূখণ্ডকে ছিটমহল বলে। পরের প্রশ্নটি দেখো, জিএসপি কি? তো দেখো, জিএসপি হলো শুল্কমুক্ত একটি রপ্তানি সুবিধা। পরের প্রশ্নটি দেখো, নো ম্যানস ল্যান্ড কি? সীমান্তের উভয় দিকে 150 গজ স্থান যেখানে কোনো দেশের আইন কার্যকর নয় বা কোনো স্থাপনা করা যায় না, সেটি হলো নো ম্যানস ল্যান্ড। পরের প্রশ্নটি দেখো, বাফার স্টেট কি? দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী ক্ষুদ্র ও নিরপেক্ষ রাষ্ট্র। এর উদাহরণ হলো বেলজিয়াম। পরের প্রশ্নটি দেখো, ডিপ্লোমা শব্দের অর্থ কি? ডিপ্লোমা শব্দের অর্থ হলো সনদ বা ভাঁজ করা কাগজ। পরের প্রশ্নটি দেখো, কূটনীতি কি? বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিবর্গ দ্বারা বুদ্ধি ও কৌশল প্রয়োগের মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণকেই কূটনীতি বলে। এবার চলে যাব আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে। আন্তর্জাতিক তিনটি আর্থিক প্রতিষ্ঠানের নাম লিখো। একটি হলো IMF, DWB আর একটি হলো ADB অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক আর একটি হলো এশীয় উন্নয়ন ব্যাংক। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1944 সালে। কার্যকর হয় 1945 সালে। পরের প্রশ্নটি দেখো, IMF এ কত সালে প্রতিষ্ঠিত হয়? IMF 1944 সালে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্নটি দেখো, IBRD এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার চলে যাব ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তিত্ব। তো দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? মার্কিন প্রেসিডেন্ট ছিল রিচার্ড নিক্সন। পরের প্রশ্নটি দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্ডিয়া ডকট্রিনের প্রবক্তা কে? জওহরলাল নেহরু। পরের প্রশ্নটি দেখো, কত সালে সোভিয়েত ইউনিয়ন পতন হয়? 1991 সালে। এবার চলে যাব পূর্ণরূপে। তো দেখো, NAM এর পূর্ণরূপ কি? নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন। CTBT এর পূর্ণরূপ কি? কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। পরের প্রশ্নটি দেখো, ECNEC এর পূর্ণরূপ কি? এক্সক্লুসিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। পরের প্রশ্নটি দেখো, বিমস্টেক এর পূর্ণরূপ কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরের প্রশ্নটি দেখো, ইউনেস্কো এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরের প্রশ্নটি দেখো, OPEC এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এবার চলে যাব পরের প্রশ্নে। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। প্রথম কোন আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়? প্রথম কোন আরব রাষ্ট্র? সেটি হলো ইরাক, 8 জুলাই 1972। কোন নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে? নাপ নদী। রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের কোন রাজ্যে বসবাস করত? রাখাইন রাজ্যে। 7 সিস্টার ভারতের কোন রাজ্যগুলোকে বোঝায়? অরুণাচল, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা ও মিজোরাম। অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য। ভারতের কোন রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত? মণিপুর রাজ্যে। তো দেখো,
এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ালাম, ইনশাল্লাহ এখান থেকেই তোমরা 10টি প্রশ্ন কমন পাবা। তো দেখো আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক এখানে আরো অতিরিক্ত প্রশ্ন দিয়ে রেখেছি। তোমরা চাইলে এই প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক ভাবে একবার করে দেখে যেতে পারো। অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন কঠিন হয়, যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। তোমরা একবার করে এই প্রশ্নগুলো দেখে যাবা। আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো। তাতে করে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আসবে সবগুলোই কমন পাবা। আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং এগুলো একবার করে প্র্যাকটিস করতে পারো। আমি দেখো এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রশ্নগুলো মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট আছে। আর একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 পাবলিকেশন তোমাদের বিগত যতগুলো পরীক্ষা হলো সব পরীক্ষায় কিন্তু 100% প্রশ্নগুলো কমন এসেছে। তোমরা সেটা জানতেই পারতেছো, তো বুঝতেই পারতেছো। আজকের সাজেশনটিও কিন্তু ইনশাআল্লাহ রবিবারের পরীক্ষায় 100% কমন পড়বে। এবার চলে যাব টপ 15 সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নম্বরটি দেখো, পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো, অথবা পররাষ্ট্রনীতি নির্ধারক সমূহ কি কি, অথবা বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিগুলো কি কি, অথবা বাংলাদেশের পররাষ্ট্রনীতির 5টি বৈশিষ্ট্য লিখো। দেখো লিখে দিয়েছি, এই প্রশ্নটি আসবে। 2 নম্বরটি দেখো, ক্ষুদ্র রাষ্ট্র সংজ্ঞা দাও, এই প্রশ্নটিও লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝো, লিখে দিয়েছি, এই প্রশ্নটিও আসবে। 4 নম্বরে দেখো, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল উল্লেখ করো, লিখে দিয়েছি 100%। 5 নম্বরটি দেখো, ভূ রাজনীতি বলতে কি বুঝো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, তৃতীয় বিশ্ব বলতে কি বুঝো বা সংজ্ঞা দাও, লিখে দিয়েছি, আসবে। 7 নম্বরে পরশক্তি বলতে কি বুঝো। 8 নম্বরটি দেখো, অর্থনৈতিক কূটনীতি কি বা সংজ্ঞা দাও। 9 নম্বরে টেকসই উন্নয়ন কি। 10 নম্বরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর নাম লিখো। 11 নম্বরে নিরাপত্তা পরিষদের গঠন আলোচনা করো। 12 নম্বরে জি8 সম্পর্কে লিখো। 13 নম্বরে জনমত কিভাবে পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করে। 14 নম্বরে বাংলাদেশ ভারতের মধ্যে 3টি সমস্যা উল্লেখ করো। এবং সর্বশেষ 15 নম্বরে PL 480 কি। তো দেখো আমি লিখে দিয়েছি 1 2 3 5 6 প্রশ্ন থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসবে, অর্থাৎ যে প্রশ্নগুলো শেষে আসবে আছে ইনশাআল্লাহ তোমরা এগুলো হুবহু কমন পাবা। তো তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমি তোমাদের এখানে দেখো মোট 15টি প্রশ্ন দিয়েছি, এই 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা, তাহলে তোমরা সকল প্রশ্ন কমন পাবা। তো দেখো তোমাদের জন্য এখানে আমি আরো 12টি প্রশ্ন দিয়েছি, তোমরা চাইলে এই 12টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো, কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয়। যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এগুলো থেকে কমন চলে আসবে। এবার চলে যাব রচনামূলক প্রশ্নে। টপ 15 রচনামূলক প্রশ্ন। 1 নম্বরটি দেখো, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বা মিশনের অন্যতম অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশের ভূমিকা মূল্যায়ন করো, লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, বাংলাদেশের ন্যায় ক্ষুদ্র রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ঝুঁকি বা হুমকি সমূহ আলোচনা করো, অথবা একটি ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, অনুন্নত দেশ অথবা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর ভূমিকা অবদান মূল্যায়ন করো বা বর্ণনা করো, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, OIC কি, মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধিতে OICর ভূমিকা বা কার্যক্রম আলোচনা করো বা বর্ণনা করো, লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরটি দেখো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য উদ্দেশ্য বলি আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা মূল্যায়ন করো বা বর্ণনা করো। 7 নম্বরে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা কি হওয়া উচিত বর্ণনা করো বা ব্যাখ্যা করো। 8 নম্বরে তুমি কি মনে করো সার্ক তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে,
তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও, অথবা সার্কের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো। 9 নম্বরে দেখো বিমস্টেক কি, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্প্রসারণে বিমস্টেকের ভূমিকা লিখো। 10 নম্বরে দেখো বাংলাদেশের সাম্প্রতিককালে কূটনীতির কৌশল আলোচনা করো। 11 নম্বরে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফলতা সমূহ বর্ণনা করো। 12 নম্বরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ সমূহ বর্ণনা করো, বা বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি আছে তার যে নির্ধারক আছে সেই নির্ধারক সমূহ বর্ণনা করো। 13 নম্বরে ক্ষুদ্র রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় ক্ষুদ্র রাষ্ট্র সমূহের নিরাপত্তার কৌশলগুলো আলোচনা করো। 14 নম্বরে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে বিদ্যমান রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায়গুলো আলোচনা করো। এবং সর্বশেষ 15 নম্বর প্রশ্নটি দেখো জোট নিরপেক্ষ আন্দোলনে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো। তো লিখে দিয়েছি দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, এখান থেকে ইনশাল্লাহ তোমরা 3টি প্রশ্ন হুবহু কমন পাবা, অর্থাৎ 1 থেকে 5 নম্বর প্রশ্ন, 1 থেকে 5 নম্বর প্রশ্ন, এই 5টি প্রশ্নের মধ্যে থেকে 3টি প্রশ্ন ইনশাল্লাহ হুবহু কমন পাবা। তোমাদেরকে সকলকেই বলবো তোমরা এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে তোমরা সকল প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। এখন দেখো তোমাদের জন্য আমি এখানে 5টি প্রশ্ন দিয়েছি। শেখ মুজিবুরের যে প্রশ্ন, এই প্রশ্নটি পড়ার দরকার নেই, এই প্রশ্নটি আসবে না। এই 4টি প্রশ্ন তোমরা একবার করে, 4 নম্বর প্রশ্নটিও পড়ার দরকার নেই, জাস্ট তোমরা প্রথম 3টি প্রশ্ন একবার করে দেখে যাবা, তাহলেই তোমরা তোমাদের যে প্রশ্ন আসুক না কেন তোমরা এখান থেকেই কিন্তু ইজিলি ভাবে কমন পাবা। তো দেখো আমি তোমাদেরকে যে সাজেশনগুলো দিলাম, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন, এগুলো তোমরা ভালো করে পড়বা, এখান থেকে তোমরা 100% কমন পাবা। এখন দেখো তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে পিডিএফ তৈরি করেছে। স্ক্রিনের মধ্যে তোমরা সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ এবং মূল্য আমি লিখে দিয়েছি। তো তোমরা যারা যারা এই সাজেশনগুলোর পিডিএফ ক্রয় করতে চাও তো দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। তো দেখো এটি হলো রকিবুল 24 পাবলিকেশনের ফাটাকেষ্ট শর্টকাট সাজেশনের উত্তরপত্র। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই উত্তরগুলো কত সহজ ভাষায় লিখেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথম কয়েকটি প্রশ্ন দেখাই, তাহলে বুঝবে পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো। তো স্ক্রিনের মধ্যে দেখো পররাষ্ট্রনীতি বলতে কি বুঝো আমি কিন্তু লিখে দিয়েছি এবং প্রামাণ্য সংখ্যাও লিখে দিয়েছি। পররাষ্ট্রনীতির নির্ধারক সমূহ কি কি আমি সেগুলো কিন্তু এখানে সুন্দর ভাষায় শর্ট ভাবে লিখে দিয়েছি। মূলনীতি ও বৈশিষ্ট্য এগুলো কিন্তু লিখে দিয়েছি। পরের প্রশ্নটি দেখো ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা দাও, অর্থাৎ ক্ষুদ্র রাষ্ট্র কি। তো দেখো ক্ষুদ্র রাষ্ট্রের সাধারণ সংজ্ঞা লিখে দিয়েছি, এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞা লিখে দিয়েছি এবং সর্বশেষে একটি উপসংহারমূলক সংজ্ঞাও কিন্তু লিখে দিয়েছি। পরেরটি দেখো জাতীয় নিরাপত্তা বলতে কি বুঝো। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ জাতীয় নিরাপত্তা কি, একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো লেখা হয়েছে। তোমরা কোনো বইয়ের মধ্যেই এত সহজভাবে উত্তরগুলো পাবা না, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। বাংলাদেশের প্রতিরক্ষার কৌশল উল্লেখ করো। তো দেখো বাংলাদেশের যে প্রতিরক্ষা কৌশল, সেই কৌশলগুলো কি কি আমি এখানে লিখে দিয়েছি। আত্মরক্ষামূলক প্রস্তুতি, সমন্বিত প্রতিরক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, অভ্যন্তরীণ নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলার সহায়তা, প্রযুক্তিগত আধুনিকায়ন। তো তোমরা বুঝতেই পারতেছো। পরের প্রশ্নটি দেখো ভূ রাজনীতি বলতে কি বুঝো। ভূ রাজনীতির দেখো সাধারণ সংখ্যা এবং প্রামাণ্য সংখ্যা কিন্তু আমি লিখে দিয়েছি। এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি সহজ ভাষায় লিখে দিয়েছি। তোমাদেরকে আমি একটু রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখাই, তাহলে বুঝতে পারবা কতটা সহজ ভাষায় উত্তরগুলো লেখা হয়েছে। তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 পাবলিকেশন অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বর্ষ, অর্থাৎ প্রথম থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে কিন্তু বের করে এবং একদম উত্তর সহকারে এগুলো পিডিএফ আকারে বিক্রি করা হয়। তোমরা যারা যারা অন্য বর্ষের স্টুডেন্ট আছে রাষ্ট্রবিজ্ঞানের, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো প্রথম প্রশ্নটি তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশকারী দেশ হিসাবে বাংলাদেশের মূল্যায়ন বা ভূমিকা। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ উত্তরগুলো দেখো একদম 14টি পয়েন্ট আমি তৈরি করে দিয়েছি, একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো লেখা হয়েছে। পরের প্রশ্নটি দেখো বাংলাদেশের ন্যায় ক্ষুদ্র রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার হুমকি সমূহ আলোচনা করো। তো দেখো আমি হুমকিগুলো দিয়ে দিয়েছি। ভৌগোলিক অবস্থান, সীমান্ত সমস্যা, রোহিঙ্গা শরণার্থী সংকট,
অভিন্ন নদীর পানি বন্টন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও ধর্মীয় চরমপন্থা, অর্থনৈতিক নির্ভরশীলতা, সামরিক শক্তির সীমাবদ্ধতা, সাইবার নিরাপত্তার হুমকি, সমুদ্র সীমা ও সামুদ্রিক সম্পদের সুরক্ষা, বৃহত্তর শক্তির ভূরাজনৈতিক প্রতিযোগিতা। এরপরে দেখো মাদক পাচার, স্বাস্থ্য মহামারী সংকট। দেখো একদম সহজ ভাষায় কিন্তু আমি পয়েন্টগুলো লিখে দিয়েছি। তো দেখো আমি তোমাদেরকে যেভাবে দেখালাম এইভাবে তোমাদের বাকি যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উত্তর সহকারে আমি পিডিএফ তৈরি করেছি। প্রতি পত্রের মূল্য মাত্র 50 টাকা। তোমরা যারা যারা এগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো।